হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটেস্ট লার্ন। আমি মৌসুমী সাহা। আজকে আলোচনা করছি ঠান্ডা লড়াইয়ের বিবর্তনের একদম শেষ পর্যায়ে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম পর্যায় বিষয়ে। আমি এর আগে আর বাদবাকি পর্যায়গুলি আলোচনা করে দিয়েছি। তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। চতুর্থ পর্যায়, যেটি 1959 থেকে 1962 পর্যন্ত স্থায়ী ছিল। এই পর্যায়ে উল্লেখযোগ্য ঘটনা হলো কঙ্গো সমস্যা ও কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। 1960 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন কঙ্গো সমস্যায় নিজেদের জড়িয়ে ফেলার ফলে আফ্রিকায় ঠান্ডা যুদ্ধের সূচনা হয়। বেলজিয়াম কঙ্গো ছেড়ে চলে যাওয়ার পর ক্ষমতা দখলের জন্য সেখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুজনেই কঙ্গো সমস্যায় জড়িয়ে পড়ে। সেখানকার দুটি জাতিগোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠীর নেতৃত্বে ছিল সোভিয়েতপন্থী প্যাট্রিস লুমুম্বা, আর মার্কিন যুক্তরাষ্ট্র লুমুম্বার বিরোধী পক্ষকে সমর্থন করেছিল। এই লুমুম্বার জনপ্রিয়তা বাড়তে থাকলে তাকে হত্যা করে দেওয়া হয়, ফলে কঙ্গো সমস্যা তীব্রতর হয়। এই পর্যায়ে অন্য আরেকটি উত্তেজনাময় পরিস্থিতি হলো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। কিউবার তরুণ নেতা ফিদেল কাস্ত্রো ছিল কমিউনিস্ট মতাদর্শের বিশ্বাসী। কিউবার স্বৈরাচারী সরকার বাতিস্তাকে উচ্ছেদ করে ফিদেল কাস্ত্রো সমাজতান্ত্রিক সরকার গঠনের উদ্যোগ নেয়। এই কাজে তাকে সাহায্য করে সোভিয়েত ইউনিয়ন। 1962 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কিউবায় একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তোলার কথা ঘোষণা করলে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে অস্বস্তিতে পড়ে যায়। দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে সমগ্র বিশ্ব পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত উভয় দেশে কথাবার্তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিল। এরপর আসছে দাঁতাত পর্যায় অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের সাময়িক বিরতি। কিউবা সমস্যার সমাধানের পর থেকেই ঠান্ডা লড়াইয়ের সাময়িক বিরতি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার পথে অগ্রসর হয়। এই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে সম্পর্কগত এই পরিবর্তনকে দাঁতাত বলা হয়। দাঁতাত একটি ফরাসি শব্দ, এর অর্থ পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা, কিন্তু দাঁতাত বলতে কখনোই পুরোপুরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাকে বোঝায় না। দাঁতাত হলো একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়। এর মূল লক্ষ্য হলো বিরতির গুরুত্বপূর্ণ উৎসগুলিকে সীমিত করা। পারমাণবিক অস্ত্রের ভীতিজনিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অস্ত্র প্রয়োগ থেকে নিজেদের বিরত রেখেছিল। এরই ফল হিসাবে 1963 খ্রিস্টাব্দে আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, 1968 খ্রিস্টাব্দে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু 1973 খ্রিস্টাব্দে দাঁতাতের অবসান হয় এবং নতুন করে মার্কিন সোভিয়েত ঠান্ডা লড়াইয়ের পথ শুরু হয়। সবশেষে আসছে পঞ্চম পর্যায়, যেটি স্থায়িত্ব ছিল 1973 থেকে 1991। ঠান্ডা লড়াইয়ের পঞ্চম পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে প্রকৃতিগত ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটেছিল। 1973 খ্রিস্টাব্দে মিশর ও সিরিয়া যৌথভাবে ইসরায়েলকে আক্রমণ করলে মধ্যপ্রাচ্য আবার অশান্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে, অন্যদিকে মিশর ও সিরিয়াকে সোভিয়েত ইউনিয়ন সমর্থন করে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি আফ্রিকা মহাদেশেও ঠান্ডা লড়াই শুরু হয়। অ্যাঙ্গোলাতে ক্ষমতা দখলকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। 1975 খ্রিস্টাব্দে ইথিওপিয়াতে যে গৃহযুদ্ধ হয়েছিল তাতে একদিকে ছিলেন সোভিয়েতপন্থী নেতা হাইলি ম্যারিয়া মেঙ্গেস্টু এবং অন্যদিকে ছিলেন ইথিওপিয়ার গণবিপ্লবী মোর্চার নেতা জেনাউই। তিনি একসময় কমিউনিস্ট থাকলেও গৃহযুদ্ধের সময় মার্কিনপন্থী হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত এই যুদ্ধে জেনাউই জয়লাভ করে। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং তখন থেকে সোভিয়েত ইউনিয়নের নাম হয় রাশিয়া এবং 15টি স্বাধীন রাষ্ট্র নিয়েই দেশটি গঠিত হয়। অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচভের যৌথ ঘোষণায় আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। ঠান্ডা লড়াইয়ের প্রতিটি পর্যায়ে আলোচনা করার পর বলতে হয় যে ঠান্ডা লড়াইয়ের ফলে মহাশক্তিধর দুটি রাষ্ট্রের লাভের পরিবর্তে ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল। এই লড়াইয়ের ফলে মার্কিন ও সোভিয়েত অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, এই সমস্ত যুদ্ধের ফলে উভয় দেশেরই অনেক বেশি অর্থ ব্যয় হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান হিসাবে ব্রেজনেভ নিযুক্ত হলে পরিবর্তনের হাওয়া বইতে থাকে। তারপর রাষ্ট্রপতি মিখাইল গর্বাচভ পেরেস
পেরেস্ট্রোইকা এবং গ্লাসনোস্ট এই দুটি নীতি প্রণয়ন করে। পেরেস্ট্রোইকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়, আর গ্লাসনোস্ট বলতে মুক্ত মনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়। গর্বাচপের ভাষায় গ্লাসনোস্ট হল ব্যতিক্রমহীনভাবে সব সরকারি সংস্থার ওপর জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কার্যকর উপায়। গর্বাচপ পেরেস্ট্রোইকা ও গ্লাসনোস্টকে গণতন্ত্রীকরণের মধ্য দিয়ে সমাজতন্ত্রের ভাবমূর্তির পুনঃপ্রতিষ্ঠা বলে চিহ্নিত করেন। তবে বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কে নতুন স্নায়ুযুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার 2 দেখা যাচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রবল দুই প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, যা বিশ্বকে কতগুলি ব্লকে ভাগ করেছে। এই দ্বন্দ্ব হলো সাইবার হামলা, বাণিজ্য যুদ্ধ, সামরিক শক্তি প্রদর্শন, 5G প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধি যাকে আমরা AI বলছি, সেমিকন্ডাক্টর চিপ। এই বিষয়গুলি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি করছে। তো স্টুডেন্টস, ঠান্ডা নিবন্ধন আজকে আমি শেষ করে দিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি বিষয় নিয়ে। তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। নমস্কার।